ঠিক বেগম খালেদা জিয়া দেশ শাসনকালে হোক আর দল পরিচালনায় হোক, তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল সাদাসিধে জীবনের অধিকারী, সকলকে নিয়ে চলার মতো, অ্যাকোমোডেশন করে চলার মতো উদার মনের একজন অধিকারী নেত্রী। তার মধ্যে আলটিমেটলি কখনো কিন্তু দাম্ভিকতা এবং ক্ষমতার যে দম্ভ অহংকার কখনো দেখা যায়নি। ভিন্ন মতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। খুব সংক্ষেপে আজকের এই নাগরিক সভার আয়োজন করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি উত্তরণের তিনি সূচনা করে জাতিকে চিরদিনের জন্য কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন, যিনি বছরের শেষ দিনে যাকে আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় বিদায় জানিয়েছি, তার স্মরণে আজকে এই শোক সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আবারও এমইউজিকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমারও সৌভাগ্য, দাওয়াত আমি আগেই পেয়েছিলাম ইউনিয়নের পক্ষ থেকে, কিন্তু সকাল 10টায় আমার ঢাকায় মিটিং ছিল, আমি রওনা দিয়েছিলাম। পদ্মা সেতু থেকে আমি ব্যাক করেছি, মিটিংটা শিফট হওয়ার সুযোগে আমি আবার ব্যাক করেছি অন্য প্রোগ্রামের কারণে। তো আমি মনে করি এটা আমার জন্য আল্লাহ তাআলার খাস রহমত যে এখানে আমার উপস্থিত হওয়ার একটা সুযোগ তিনি দিয়েছেন। দুইটা কথা খুব সংক্ষেপে বলি, যেহেতু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। প্রথম কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে মানুষের মধ্যে অনেক সময় অহংকার, দাম্ভিকতা, ধৃষ্টতা অনেক কিছু দেখা যায়, যা আমরা নির্লজ্জভাবে লজ্জিত হয়ে প্রতিহিংসার আগুনে যিনি জ্বলতেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তিনি কিভাবে অপমানজনক ভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, প্রধানমন্ত্রীত্বের কর্তৃত্ববাদী শাসন আর অহংকার, তার দিকে তাকালে আমরা উদাহরণ পাই। ঠিক বেগম খালেদা জিয়া দেশ শাসনকালে হোক আর দল পরিচালনায় হোক, তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল সাদাসিধে জীবনের অধিকারী, সকলকে নিয়ে চলার মতো, অ্যাকোমোডেশন করে চলার মতো উদার মনের একজন অধিকারী নেত্রী। তার মধ্যে আলটিমেটলি কখনো কিন্তু দাম্ভিকতা এবং ক্ষমতার যে দম্ভ অহংকার কখনো দেখা যায়নি। ভিন্ন মতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা বেগম খালেদা জিয়ার সঙ্গে। সংসদ সদস্য হবার আগেই ব্যক্তিগতভাবে উনি আমাকে নাম ধরে ডাকতেন, চিনতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমি খুব বিস্মিত হতাম যে আমি তো অন্য দলের লোক। নির্বাচনের আগে তিনি এদিকে আসলেন, আমি নির্বাচনে বিজয়ী হলাম 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে। সংসদ ভবনে আমি যখন প্রথম নির্বাচিতরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে ওখানে শপথের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস থাকে, তো আমি বললাম 300 জন এমপি নির্বাচিত হয়েছে, উনার দলেই তো অনেক এমপি, আমি একটা দলের লোক, বয়সে একেবারে নবীন, দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরার সাহেব কেমন আছেন, কাছে আসেন। উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বসা ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব পাশে বসা ছিলেন। সেদিন থেকে আমার উনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে উনার তো আমার নাম জানবার কথা না। এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে, সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন। নির্বাচন যেদিন হয়ে গেল রাত্রিবেলা, আমরা বিজয়ী হলাম 4 দলীয় জোটের এমপিরা এখান থেকে। সকালবেলা আমি লবি ভাইয়ের বাসায় গেলাম ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো লবি ভাই আমাকে বললেন যে পরার ভাই, গভীর রাত্রে ম্যাডাম আমাকে ফোন করেছে যে খুলনার আসনগুলোতে আমাদের অবস্থা কি। তো আমি একে একে সব বলতে লাগলাম। বলে, তুমি পরার সাহেবের সিটের কথা বলো, ওখানে ওনার রেজাল্ট কি? বলে, ম্যাডাম উনি তো জিতে গেছেন। তখন ম্যাডাম আমাকে বললেন যে উনি যদি ওখানে যেতেন তো তুমি ধরে নাও আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এটা লবি ভাই আমাকে জানিয়েছেন। তো আমি এই কথাগুলো বলছি কারণ উনি যে একটা দলের লোকদের স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের পিছনে, আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য, আমাকে উনি যে এতটা স্মরণ করেছেন সংসদীয় জীবনে,
অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি, খুলনার সমস্যার জন্য, কলকারখানা বন্ধ ইত্যাদি প্রস্তাব দিলে ম্যাডাম একটা মিটিং এর আয়োজন করেন। আমরা খুলনার এমপিরা আপনার সঙ্গে দেখা করি, মেয়র তৈবুর রহমান সাহেব ছিলেন, নবী ভাই ছিলেন, মরহুম আশরাফ ভাই ছিলেন, সবাইকে নিয়ে উনি সময় দিলেন। ওনার দপ্তরে আমরা মিটিং করেছি। উনি তাৎক্ষণিকভাবে পাটকলগুলো চালু করার একটা উদ্যোগ নিলেন, কিছু অর্থ বরাদ্দ করলেন, বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন। আরো অনেক ইস্যুতে সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ খুলনাবাসী। এবং দেখেন, খুলনার উন্নয়নে কিন্তু উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, দুইবার তো ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী ছিলেন। আমরা খুলনাবাসী ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমার ডুমুরিয়া ফুলতলায় আমি ওখানে সংসদ সদস্য ছিলাম, নানান ইস্যুতে উন্নয়নের জন্য আমি বরাদ্দ আনার জন্য সোজা প্রাইম মিনিস্টার অফিসে চলে যেতাম। তো দেখতাম যে বিএনপির আমাদের অনেক বন্ধু সদস্যরা যে বরাদ্দটা আনতে পারতেন না, দিতেন না, আমি গেলে কিন্তু আমাকে দিয়ে দিতেন। একদিন হারিস চৌধুরী সাহেব পাশে বসে আমি ফাইল দিলাম, আমার দুটো কলেজের বিল্ডিং লাগবে, আগে জমা দিয়েছি। তো আমি একটু অভিযোগ শুরু করলাম, এমপিদের দেখছি বিল্ডিং যাচ্ছে, আমার তো বিল্ডিং একটা হলো, দুইটা তো হলো না। তো পেছনে হারিস চৌধুরী দাঁড়ানো ছিল, বললো যে এই ওনার বিল্ডিংটা হয়নি কেন? তো হারিস ভাই বললেন যে ম্যাডাম একটু ফান্ডের শর্ট আছে, তাই ওনার একটু দেরি হইতেছে। বলে তো ফান্ডের শর্ট আছে তো অন্যগুলো হচ্ছে কি করে, ওনার তো সেভাবে দিয়ে দাও। মানে আমি জাস্ট তার যে কি বলা যাবে ব্রডনেস, মানুষের প্রতি তার স্নেহ, মমতা, সুবিচার, জাস্টিস যে কথাটাকে বলা হয়, সব দিকে উনি কিন্তু খেয়াল রাখতেন। তো আমি খুব সংক্ষেপ বলবো যে উনি এগুলো দিয়ে মানুষকে আপন করে যে গিয়েছেন, উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না, দেশনেত্রী যে তিনি ছিলেন, ওনার এই ঐতিহাসিক জানাজা সেটা প্রমাণ করেছে। দল মত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ যেন স্রোতের মতো এই জানাজায় গিয়ে প্রমাণ করেছেন যে উনি শুধু বিএনপি নেত্রী নন, উনি দেশ নেত্রী, জাতীয় নেত্রী, এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে তিনি পরিচিত, সম্মানিত করে যাওয়ার মতো একজন অবিসংবাদিত নেত্রী তিনি ছিলেন। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এই জানাজা যেভাবে কভার করা হয়েছে, সেগুলো যারা আমরা একটু চোখ রাখার চেষ্টা করি, আমরা খুবই কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। সেজন্য উনি দৈহিকভাবে আমাদের মাঝে না থাকলেও উনি আমাদের জন্য যা দিয়ে গেছেন, দুইটা কাজ তিনি করে গেছেন আমি বলবো। এমনি মানুষ ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, উপবৃত্তি ইত্যাদি করতে পারে কমিটমেন্ট অনুযায়ী, কিন্তু দুইটা কাজ উনি করেছেন, তা দিয়ে বোঝা যায় যে উনি কত গণতন্ত্র মনা ছিলেন। একটা করেছেন 90-এর গণ অভ্যুত্থানের পরে, যখন 91-তে বিএনপি ক্ষমতায় গেল, সেই পার্লামেন্টে তিনি সংবিধানের 12তম সংশোধনী এনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সিস্টেমে তিনি উত্তরণ করলেন। এবং সেই থেকে আজ অবধি কিন্তু সেই সংসদীয় শাসন ব্যবস্থা চলছে, এবং প্রধানমন্ত্রীকে তিনি 12তম সংশোধনী করে প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা তিনি দিয়ে দিলেন। এটা আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে তিনি যে ঐতিহাসিক স্মরণযোগ্য সূচনা করে গেলেন। আমরা আশা করব জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সকলকে শাসন ব্যবস্থায় অংশীদারিত্ব দিয়ে দেশ শাসন করবার এই যে দরজা তিনি খুলে দিয়ে গেছেন, এই জাতি তাকে চিরদিনই কিন্তু স্মরণ করবে। সেকেন্ড একটা অবদান তিনি রেখেছেন, 13তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছি, তখন আমরা বিরোধী দলেই ছিলাম। এ ব্যাপারে অনেকের ভিন্ন মত থাকতে পারে। আমরা ম্যাডামের ক্ষমতায় থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি একটা মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনো নির্বাচন নিরপেক্ষ হয় না। নানান ভিন্ন মতের কারণে এই দাবি প্রথমে মানতে চাননি, কিন্তু শেষে ওনাকে বোঝানো হয়েছে, দেশে বিরোধী আন্দোলনও হয়েছে। দেখেন, দেশটাকে সহিংসতা, সংঘাত, অচলাবস্থা থেকে বাঁচানোর জন্য উনি কত উদার পদক্ষেপ নিলেন। উনি যদি সহিংস পথ বেছে নিতেন, শেখ হাসিনা ফ্যাসিস্টের চরিত্র নিয়ে 17-18 বছর যেমন বিএনপি জামাতের গণতান্ত্রিক ভোটাধিকারের, মানবাধিকার আন্দোলনকে দমন করেছেন, উনি যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, নিষ্ঠুর হতেন, তাহলে কিন্তু উনি এই দাবি মেনে নিতেন না, বরং আরো দমন পীড়ন করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকারীদেরকে তিনি গ্রেপ্তার করতেন, হত্যা করতেন, কারাগারে নিতেন। তা কিন্তু উনি নেননি। উনি রাজনীতির ভবিষ্যতের যে জ্ঞান ওনার ছিল, একটা ফারসাইটনেস
দূরদর্শিতা প্রজ্ঞার বিবেচনা করে তিনি সেটা মেনে নিলেন এবং 13তম সংশোধনী করে তিনি একটা শর্ট পার্লামেন্ট ইলেকশন দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিলকে অনুমোদন করে দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমে বিলটাকে কিন্তু আইনে পরিণত করে গেলেন। অনেকে বলতে পারেন যে না, এটা আমরা গেলেও করতাম। সংঘাত সহিংসতার একটা আইন বানানো আর সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে একটা আইনকে বানিয়ে দিয়ে গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনিও কিন্তু একটা উদাহরণ দৃষ্টান্ত পলিটিক্যাল পার্টিগুলো রেখে গেছেন যে সহিংসতা দিয়ে মানুষের দাবি দমন না করে জাতির এবং জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে নিয়মতান্ত্রিক উপায়েও কিন্তু মানুষের দাবি মেনে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকা যায়, এই দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া রেখে গেছে। শেখ হাসিনা তা আবার বাতিল করেছিল, সেটার বিরুদ্ধে বিএনপি জামাত সহ আমরা আবার আন্দোলন করেছি। আলটিমেটলি রাজনৈতিক পরিবর্তন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আদালতের মধ্য দিয়ে আমরা আবার সেই কেয়ারটেকার সরকারের বিধানটা এখন সংবিধানে সংযুক্ত হতে যাচ্ছে। তো এটার জন্য তো তিনি চিরদিন স্মরণীয় থাকবেন, কারণ এটা তো তিনি প্রথম আইনে রূপ দিয়েছিলেন। তো এটা আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা, আমাদের জুডিশিয়ারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, যতটুকু সম্ভব ওনার পক্ষে সংসদীয় গণতন্ত্রের বিধিকে সঠিক রেখে দেশ পরিচালনার জন্য তিনি সচেষ্ট ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ওনার এই বিদায়ের শেষ মুহূর্তগুলো ছিল আমাদের কাছে আরো খুব বেদনাদায়ক। দলমত আমরা যাই করি, কিন্তু শেখ হাসিনা যে অন্যায় ভাবে কিছু মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারারুদ্ধ করা হলো, আমিও তখন জেলে, আমরা আপনারা অনেকেই জেলের থেকে ওনাকে যেদিন গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হলো, আমি তখন খুলনা কারাগারে নিউজগুলো রেডিওতে টেলিভিশনে পড়ছি, আর আমার কষ্ট লাগছে। এই বৃদ্ধ বয়সে ম্যাডামকে নিয়ে যাওয়া হলো, উনি কতদিন ওনাকে থাকতে হবে, কি উনার পরিণতি, উনি অসুস্থ মানুষ। আসলে তাই কারাগারে গিয়ে তিনি আরো নানান সিভিয়ার নানান কমপ্লিকেশনে তিনি জড়িয়ে গেলেন এবং জটিল জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ জীবন পর্যন্ত তিনি অনেক কষ্ট ভোগ করেছেন। খুব কষ্ট লেগেছে আমাদের। আর তদানীন্তন অহংকারী কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা কিভাবে তার এই অসুস্থতাকে নিয়ে কটাক্ষ করেছেন, তুচ্ছ করেছেন, কষ্ট পেয়েছে। এটা ঠিক না, তার পরিণতি কিন্তু তাকে ভোগ করতে হয়েছে। তিনি পালিয়ে গেছেন, সম্মানের সাথে যেতে পারেননি, মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, নিন্দিত হয়েছেন, আর যাকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন তিনি ইতিহাসের সেরা সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা পরিণতি। আমি মনে করি এসব থেকে শিক্ষা নেওয়া উচিত সব রাজনৈতিক দলের। ক্ষমতায় গেলেই শুধু অহংকারী হয়ে কর্তৃত্ববাদী হয়ে উঠিস নয়, এখান থেকে আওয়ামী লীগ যারা করেন তাদেরও শিক্ষার আছে, বিএনপিরও শিক্ষার আছে, জামাত ইসলামেরও শিক্ষার আছে, যে রাষ্ট্রের দায়িত্ব আসলে কোথায় কোথায় কি ভুল করলে কি পরিণতি ভোগ করতে হয়। বেগম জিয়ার শাসনের অনেক জায়গা থেকে জাতির জন্য, পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেই শিক্ষা গ্রহণ করবার আছে। আমি অবাক হই, কৃতজ্ঞতার জন্য এটা আবার এখনই মনে আসলো, বলার ইচ্ছা ছিল না। মাঝে মাঝে নানান ইস্যুতে ম্যাডাম আমাকে নিজে ফোন করতেন। আমি একদিন ফখরুল ভাইকে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারে ম্যাডাম আমাকে ফোন করলো, আপনি দলের মহাসচিব, আপনি জানেন না? বলে পরার ভাই আমি তো তা জানি না। মানে আমি উদাহরণটা দিচ্ছি যে এমন এমন খুব ছোট বিষয় যেটা উনি ওনার দলের কোন এক নেতাকে বললে হয়, সিটি লিডারকে বললে হয়, আমাকে ফোন করতেন। ওনার পিএস ফোন করে বলছে পরার ভাই বলছেন, জি ম্যাডাম কথা বলবেন, আমাকে ফোন দিতেন। আরো অনেক আভ্যন্তরীণ কথা একান্তে যখন জোটবদ্ধ হয়ে আমরা চলেছিলাম, তো মাঝে মাঝে একান্তে আমাদের আমিন একা একই বা একাধিক ওনার সাথে অনেক সেশনে আমরা মিলিত হতাম। নিজের মনের অনেক একান্ত কথা উনি আমাদেরকে বলতেন। ওনার পারিবারিক দল পরিচালনায় ওনার মধ্যে যে পেরেশানিগুলো, বেদনাগুলো ছিল, উনি খুব খোলামেলা আলোচনা করতেন। সেদিক থেকে আমি মনে করি উনি খুব নিরহংকার ছিলেন, সহজ সরল মনা ছিলেন এবং সকলকে নিয়ে চলার মতো উদার গণতান্ত্রিক মানসিকতা উনি ধারণ করতেন, যেগুলো আজকের রাজনীতিবিদদের মধ্যে আমরা নেই। আমরা শুধু আমি আমাকে নিয়েই চলতে পারি। এবং পার্লামেন্টে জানি না, উনি আমাকে অনেক কারণে হয়তো স্নেহ করতেন। পার্লামেন্টে আমার ভূমিকার কারণে, বক্তব্যের কারণে, রাজনীতির যে কোনো কারণে উনি হয়তো আমাকে কাছে টানতেন। দেখা হলে ডেকে জিজ্ঞেস করতেন, উনি আমাকে সেভাবে আমাকে স্নেহ করতেন। আমরা এখন যারা রাজনীতি করি, দুর্ভাগ্য আমাদের এই জেনারেশনের, এরপরে আর কি হবে আমরা জানি না। আমরা পার্লামেন্টে একে অপরের বিরুদ্ধে কথা বলবো, রাজনীতির মঞ্চে কথা বলবো, দেখা হলে আবার একসাথে জড়িয়ে ধরবো, সালাম করবো, চা খাবো। সেই পলিটিক্যাল যে
একটা গুড ট্র্যাডিশন কালচারটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। মানে মঞ্চে আমরা যা বলি দেখা হলো সেই আচরণটা, এতে আমাদের রাজনীতির যে সুস্থ সংস্কৃতির চর্চাটা হারিয়ে যাচ্ছে। আমি একদিন ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমি যে লং মার্চের সময় অন্যায়ভাবে হাসিনা যে যুদ্ধ অপরাধীদের বিচার করছে, ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, আপনি তো নাম ধরে ধরে মৌলানা নিজামী, সাইদি, কামরুজ্জামান বললেন যে এরা যুদ্ধ অপরাধী নয়, মিথ্যা সাজানো বানানো মামলায় থেকে শাস্তি দেওয়া হচ্ছে। তো হঠাৎ আপনি রাজশাহী চাপাই হয়ে ঘুরিয়ে আসার লং মার্চে ওই সময় থেকে কথাটা কেন বলাবদ্ধ করে দিলেন? আপনাদের মনে আছে উনি কিন্তু বক্তৃতায় একেবারে নাম ধরে ধরে বলতেন যেগুলো সাজানো বানানো মামলা। উনি আমাকে বললেন, পরশ সাহেব, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের কিছু বলেনি? আমি তো ওনাদের কথা বলছিলাম, আমি তো ওনাদের সাথে দায়িত্ব পালন করেছি, ওনাদেরকে আমি চিনি। কিন্তু কি কি কারণে উনি কথাটা বলা বন্ধ করে দিলেন সে কথা এখানে আর ডিসক্লোজ করা আমার ঠিক হবে না। একান্ত কিছু কথা উনি বললেন যে এগুলো আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কাছে বলেছি, শুনে নেবেন। আমি খুব চাপের মধ্যে আছি, সেগুলো উনি আমাকে এবং আমার সাথে আরেকজন নেতা ছিলেন, উনি সেগুলো বলেছেন। তো আমি মনে করি উনি রাজনীতিতে কখনো ভিন্ন মতের প্রতি প্রতিহিংসাপরায়ণ ছিলেন না। সকলকে নিয়ে চলবার মতো গণতান্ত্রিক খোলা মনের মানুষ উনি ছিলেন। ব্যক্তিগত জীবনে খুব সাদাসিধে ছিলেন। সেই মানুষটার উপরে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসক যে জুলুম করেছে, তার বসবাসের ঘর থেকে নামিয়ে দিয়েছে, তার দুটো সন্তানের উপরে নিষ্ঠুর নির্যাতন, শাস্তি, দেশ ত্যাগ করা, দেশের মাটিতে থাকতে না দেওয়ার শারীরিক মানসিক নির্যাতন, তাদেরকে ট্রমাটাইজ করে দিয়ে দিয়ে তিলে তিলে তাদের পরিবারকে, ব্যক্তিগত মা, সন্তান, রাজনীতি, সুস্থতা, স্বস্তি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করি। তার এখন একমাত্র সন্তান জনাব তারেক রহমান, যিনি বিএনপির এখন কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দলের দায়িত্ব নিয়েছেন। আমরা তার জন্য শুভকামনা করব যে দল এবং রাষ্ট্র পরিচালনায় যেন তিনি তার মায়ের আদর্শ, তার পিতার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের যে উজ্জ্বল দৃষ্টান্ত ওনার পিতামাতা রেখে গেছেন সেটাকে ধারণ করে আগামী দিনে যে নতুন বাংলাদেশ, যে মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশের মানুষ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর 18 কোটি মানুষ দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে হাতে হাত ধরে সেই বাংলাদেশ জন্মানো করতে পারি। এই ক্ষেত্রে তারেক রহমান যেন সেই নেতৃত্বের জায়গাটা তিনি পূরণ করতে পারেন, এটার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি। আমি আবারও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে মোবারকবাদ জানাই। আজকে যে সুধীবৃন্দ মূল্যবান আলোচনা এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখে এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে, সাংবাদিক সমাজেরও আমি একজন সদস্য ছিলাম। আমি এখানে আসলেই মনে হয় যেন আমি আমার বাড়িতে আসছি। আমি খুলনা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, আমি একটা পত্রিকার ব্যুরো চিফের দায়িত্ব পালন করেছি। ফলে সেই থেকে সাংবাদিক কমিউনিটিতে আসলে আমাকে মনে হয় যে আমি নিজের জায়গায় আমি আসছি। আপনারা আমাকে যে স্মরণ করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আমি সে কারণে আপনাদের প্রতি আরো কৃতজ্ঞ। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। সকলকে শুকরিয়া এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন আমরা দোয়া মাহফিল কেউ বলবো না, দোয়া মাহফিল আগে সভাপতি বক্তব্য রাখছেন।